আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়াল আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালটি হলো দলিলের উপরে, অর্থাৎ একটা পুরাতন দলিল থেকে কিভাবে আমরা ফাট উদ্ধার করব। মানুষ সম্পত্তির মালিক হয় দুইভাবে, একটা হলো ওয়ারিশ সূত্রে, একটা হলো দলিল সূত্রে। ওয়ারিশ সূত্রে হলে খতিয়ান থাকবে, সিএস, আরএস, এসএ, বিএস খতিয়ানগুলো থাকবে। আর যদি মালিকানা সূত্রে হয় তাহলে দলিল থাকবে। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় একটা পুরাতন দলিল থেকে পড়তে হয়, বা পুরাতন দলিল লেখাগুলা ধরা যায় না। তো একটা পুরাতন দলিল কিভাবে পড়ব সে বিষয়ে আজকে আলোচনা করব। একটা পুরাতন দলিল আগে যখন আমিও দেখতাম, তখন মনে হতো যে পুরো দলিল মনে হয় একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যার কারণে এটা কঠিন করার জন্য লেখাগুলো এভাবে লেখে। তো লেখাগুলা পড়তে অনেক পড়া যায় না, কিন্তু আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হলো আগে যারা এই দলিলগুলো লিখত তারা শিক্ষাগত যোগ্যতা কম ছিল, আর আগের সময় হাতের লেখার এরকম সুন্দর করতে হবে, এরকম সুন্দর করা এরকম কোনো ছিল না, যার কারণে লেখাগুলো এরকম। তাই অনেকে আমরা পুরাতন দলিল হাতে নিলেই দেখে আমরা ভয় পেয়ে যাই যে দলিলটা আমরা কীভাবে করব। কিন্তু আসলে বিষয়টা এরকম না যে আপনি একটা দলিল A to Z পড়তে হবে। দলিলের কিছু মৌলিক বিষয় আছে যেগুলো আপনার জানা থাকলে আপনি খুব সহজে একটা পুরাতন দলিল থেকে লেখাগুলো ফাট উদ্ধার করতে পারবেন। চলুন দেখি আমরা কিভাবে একটা পুরাতন দলিল থেকে লেখাগুলো ফাট উদ্ধার করবো, বা কি কি বিষয় জানা থাকলে আমরা একটা পুরাতন দলিল পড়তে পারবো, বুঝতে পারবো, সেগুলো নিয়ে আলোচনা করি। পুরাতন দলিল কিভাবে পড়ব? এক নম্বর হলো কমিক নাম্বার। অর্থাৎ কোনো পুরাতন দলিলের হাতের বাম পাশে একটা নাম্বার থাকে উপরে, এটা হলো কমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার। 2 নম্বর হলো দলিল নাম। দলিলের উপরের হাতের ডান পাশের কোনো একটা নাম্বার থাকে, যেটা হলো দলিল নাম্বার। 2 নম্বরে ফাট উদ্ধার করতে হবে গ্রহীতার নাম, অর্থাৎ এ দলিলে জমিটা কে ক্রয় করেছে তার নাম, ঠিকানা। 4 নম্বরে হলো দাতার নাম, অর্থাৎ জমিটা কে বিক্রি করেছে তার নাম, ঠিকানা দলিল থেকে পরে উদ্ধার করতে হবে। 5 নম্বরে হলো দলিলের শ্রেণী, অর্থাৎ দলিল বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন সাবকালা, দানপত্র, হেওয়া বিল আওয়াজ, ওসিয়তনামা, না দাবি বন্টন দলিল। দলিলটা কোন শ্রেণীর দলিল তা দেখতে হবে। 6 নম্বর হলো দলিলকৃত সম্পত্তির পরিমাণ, অর্থাৎ এ দলিলে কতটুকু সম্পত্তি বিক্রি করেছে তা দেখতে হবে। 7 নম্বর হলো দলিলকৃত সম্পত্তির মূল্য, অর্থাৎ এখানে যে সম্পত্তিটা বিক্রি করছে তার মূল্য কত ছিল। 8 নম্বরে দেখতে হবে সম্পত্তির তফসিল, অর্থাৎ ভূমির সঠিক অবস্থা, অর্থাৎ মুজা, জেল নাম্বার, দাগ নাম্বার, অর্থাৎ মুজা মানে গ্রাম, সম্পত্তিটা কোন গ্রাম অবস্থিত এরকম একটা নাম্বার থাকবে, মুজা নাম্বার। জেল নাম্বার হলো কোন নকশার নাম্বার, অর্থাৎ যে নকশাতে সম্পত্তিটা অবস্থিত তার নাম্বার। এগুলা ফাট উদ্ধার করতে হবে। 9 নম্বর হলো খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, দাগে মোট সম্পত্তি,
অর্থাৎ যে সম্পত্তিটা দলিল সে সম্পত্তির খতিয়ান নাম্বার কত, দাগ নাম্বার কত, এই দাগে মোট সম্পত্তির পরিমাণ কত এবং কতটুকু বিক্রি করছে, কি পুরো সম্পত্তিটা বিক্রি করছে না যে খতিয়ান থেকে সম্পত্তিটা বিক্রি করছে সেই খতিয়ানে পুরো সম্পত্তি বিক্রি করছে না আংশিক বিক্রি করছে তা দেখতে হবে। 10 নম্বর হলো দলিলকৃত সম্পত্তির চৌহদ্দি, অর্থাৎ একটা জমির উত্তর দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক, পূর্ব দিকে কে কে অবস্থান করছে, দলিলের সম্পত্তির চৌহদ্দি চারদিকে কি আছে। চৌহদ্দিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হলো একটা সম্পত্তি চৌহদ্দি না দিলে, ধরুন আপনি একটা সম্পত্তি ক্রয় করছেন, আপনার সম্পত্তির সাথে জমির সাথে একটা জমি ক্রয় করছেন, কিন্তু আপনার প্রয়োজন হলো আপনার জমির পাশে আপনি 5% জমি ক্রয় করছেন, প্রয়োজন হলো আপনার জমির সাথে 5%, কিন্তু যদি চৌহদ্দি না দেন তাহলে যাদের সম্পত্তি তারা ইচ্ছা করলে আপনাকে অন্য পাশে দিতে পারবে। দেখা গেল যে আপনার অন্য পাশে জমিটা দিলে আপনার কোনো সম্পত্তিটা কোনো কাজে আসলো না, কিন্তু আপনার জমির সাথে থাকলে আমার সম্পত্তিটা আপনি বেশি উপকৃত হতেন। তাই জমি দলিলের চৌহদ্দিটা অবশ্যই দিতে হবে। জমির চৌহদ্দিটা দলিল থেকে দেখতে হবে যে চৌহদ্দিটা কী দিছে। 11 নম্বর হলো সাক্ষী। এর দলিলটা সাক্ষী কে ছিলেন তাদের নাম দলিল থেকে ফাট উদ্ধার করতে হবে। 12 নম্বর হলো শনাক্তকারী, অর্থাৎ শনাক্তকারী হলো তাতে দলিলের শনাক্তকারী কে, অর্থাৎ দাতা, গ্রহীতা, সাক্ষীগণ সবাই চিনে এরকম একজন শনাক্তকারী স্বাক্ষর থাকে। 13 নম্বর হলো বিগত 25 বছর যাবৎ উক্ত সম্পত্তি কাহার ছিল, অর্থাৎ যে একটা দলিল সম্পাদন করার সময় একটা দলিলের সর্বনিম্ন 25 বছরের মালিকানা ধারাবাহিকতা থাকে, অর্থাৎ এর আগে কে মালিকানা ছিল, এর আগে কে ছিল, এইভাবে ধারাবাহিকতাগুলো দেখতে হবে। অনেক দলিলে আরও বেশি হয়ে থাকে। দলিল সম্পাদনের তারিখ, দলিলটা কত তারিখে সম্পাদন করা হয়েছে, অর্থাৎ দলিলটা কত তারিখে লেখা হয়েছিল। 15 নম্বর হইল দলিল রেজিস্ট্রেশনের তারিখ, তার দলিলটা কত তারিখে বা কত সালে কত তারিখে রেজিস্ট্রি হয়েছে সেটা দেখতে হবে। 16 নম্বর হলো রেজিস্ট্রেশন অফিস, অর্থাৎ এই দলিলটা কোন অফিসে রেজিস্ট্রেশন হয়েছে এটা অফিসটা দেখতে হবে। কারণ যে কোনো একজন ব্যক্তি চাইলে একটা ঢাকা শহরের সম্পত্তি ইচ্ছা করলে কুমিল্লাতে গিয়ে অফিসে গিয়ে রেজিস্ট্রি করতে পারে না। সরকারের নির্দিষ্ট বাধ্যবাধকতা আছে, অর্থাৎ কোন জায়গার জমি, কোন স্থানের জমি কোথায় রেজিস্ট্রি করবে সেটা বাধ্যবাধকতা থাকে। তাই দলিলে দেখতে হবে যে রেজিস্ট্রি অফিসটা কোন জায়গায় ছিল। 17 নম্বর হলো দলিল লেখক কে ছিলেন, অর্থাৎ এই দলিলটা কোন ভেন্ডরে লেখছেন তা দেখতে হবে। দলিল প্রথমে একটি দলিল হাতে নেবেন, নেওয়ার পরে দেখবেন যে দলিলের উপরে বাম পাশে একটা নাম্বার আছে। এই নাম্বারটা হলো দলিলের সিরিয়াল নাম্বার বা কমিক নাম্বার। যেমন এই দলিলের সিরিয়াল নাম্বার, কমিক নাম্বার হলো 3824, আর ডান পাশে একটা নাম্বার আছে এটা হলো দলিল নাম্বার 3816। তারপর একটু নিচে গেলে দেখতে পারবেন গ্রহীতা, অর্থাৎ মহামহিম। গ্রহীতার নাম হলো শ্রী যতীন্দ্রচন্দ্রনাথ। তারপর হলো লিখিত মানে দাতার নাম হলো ডাক্তার শ্রী সতীন্দ্র কুমার নাথ। তারপরে দলিলের বাম পাশে লেখা আছে দলিলের শ্রেণী, অর্থাৎ কোন দলিল, এটা হলো একটি ছাপকলা দলিল যার মূল্য হলো 500 টাকা, জমির মোট মূল্য হলো 500। তারপরে দ্বিতীয় পাতা গেলে দেখতে পারবেন
দলিলের যে 25 বছরের মালিকের ধারাবাহিকতা লেখা থাকে। দলিলটা কত তারিখে লেখা হয়েছে? 25/5/57 সালের দলিল, 1957 সালের দলিল। তারপরে দেখতে পারবেন যে তফসিল, অর্থাৎ জমির ঠিকানা। এই জমিটার ঠিকানা হলো 234 নং মৌজা, বাংলাদেশ, 1 ও 2 নং খতিয়ান অধীনে 54 নং খতিয়ান। তারপরে দাগ নাম্বার 271 নাম্বার দাগ নাম্বার, আর সৌহদ্দি উত্তরে মেহের আলী, নাল 25 ডিসিম। আর এই দলিলের সাক্ষীগণের নাম নিচে গেলে দেখতে পারবেন সাক্ষীগণের নাম আছে। সাক্ষী হলো সি যোগেন্দ্র চন্দ্র দেবনাথ, আর সি সতীশ চন্দ্র দেবনাথ। আর অর্থ দলিলটা যিনি লিখক ছিলেন তিনি হলেন সি রাধা দেবনাথ। এভাবে দলিলের মৌলিক বিষয়গুলো জানা থাকলে আপনি একটি দলিল খুব সহজে পড়তে পারবেন। তো বর্তমান দলিলগুলো সবগুলো কম্পিউটার দ্বারা টাইপিং করা। এখন চাইলে যে কোনো ব্যক্তি একটা দলিলের একটু প্রথম থেকে লাস্ট পর্যন্ত পরে ফাট উদ্ধার করতে পারবে। এরপরও অনেক পুরাতন দলিল আছে যদি একবারে না দেখা যায়, তাহলে যদি বেশি পুরাতন হয় জেলা অফিস থেকে, আর নতুন হলে উপজেলা থেকে দলিল উঠিয়ে নিলে চলবে। এবং এখন যারা দলিল লিখে দিবে তাদের লেখা গুলা পড়া যাবে, এবং যদি কোনোটা না বোঝে তাহলে তাদেরকে বললে তারা বলে দেবে। আশা করি দলিল সম্পর্কে বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে জানাবেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।